আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু কমেন্ট করতে হবে যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি 25 ব্যাচ। আসসালামু আলাইকুম। তো তোমাদের জন্য আজকে সিলেবাস পর্যালোচনা এবং হচ্ছে গাইডলাইন ক্লাস। এবং আজকে আমরা শুধু আলোচনা যে সিলেবাস পর্যালোচনা পড়াবো তা না, আমরা একটা টপিকও পড়াবো। আমরা একটা কবিতা পড়াবো, তাহারি পরিমণি, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা কবিতা। তো আমি আমিনুল ইসলাম মিলন স্যার, এক্স ঢাবিয়ান। আমি দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে একাডেমিক অ্যাডমিশন এবং জব প্রস্তুতি প্রোগ্রাম বাংলা বিষয়টি পড়াচ্ছি। তো আজকে আমরা এডুবাস একাডেমির পক্ষ থেকে ক্লাসটা নিব। তো তোমরা একটু দেখো যে প্রথমে তাহারি পরে মনে কবিতাটা হচ্ছে কার লেখা? সুফিয়া কামালের লেখা। তো সুফিয়া কামাল হচ্ছে বাংলাদেশের একজন অন্যতম মহিলা কবি এবং তিনি হচ্ছেন এই কবিতাটি তার লেখা এবং তার যে প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন তার মৃত্যুর পর পরবর্তী সময় তিনি তাকে স্মরণ করে কিন্তু এই কবিতাটি লিখেছেন। তো তাহারই পরে মনে অর্থাৎ সেই শীত ঋতুকে মনে পড়ে অথবা তার যে প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন তাকে মনে পড়ে। তো তার বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থ আছে, আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি। যেমন সুফিয়া কামাল সাজের মায়ায় চোখে মায়া কাজল মেখে উদাত্ত পৃথিবীতে অভিজাতিক স্বামীকে হারানোর পর মন ও জীবন সঁপে মৃত্তিকার গ্রাণ আহরণ করলো। তাহলে আমরা এখানে যদি দেখি সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, এগুলো হচ্ছে সবই কার লেখা? সবই হচ্ছে সুফিয়া কামালের লেখা। আমরা এই যে কবিতাটা এই কবিতাটা আমরা আলোচনা করবো। তাহারই পরিমাণ কবিতাটা কিন্তু একটা সংলাপ নির্ভর কবিতা। তো সংলাপ বিনিময় হয়েছে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। একজন হচ্ছে কবি এবং একজন হচ্ছে কবি ভক্ত। আমরা এটা এইভাবে একটা শর্ট ট্রিক্সে মনে রাখবো যে এই কবিতায় আমরা দুইটা চরিত্র পাই, একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে কবি ভক্ত। তো এই কবিতায় মনে রাখবা যে সে দিয়ে যত কথা আছে সবই বলেছেন হচ্ছে কবি। তার মানে সে দিয়ে যত কথা আছে সবই কে বলেছেন? সবই বলেছেন হচ্ছে কবি। আর এই কবিতায় আমি দিয়ে যত কথা আছে সবই বলেছেন হচ্ছে কবি ভক্ত। আমি দিয়ে যত কথা আছে সবই বলেছেন কে? কবি ভক্ত। তো দেখো আমরা যদি বলি কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, সে মানে কে? কবি। আর যত জায়গায় আছে কহিলাম, কহিলাম মানে আমি কহিলাম, প্রত্যেকটা কথা হচ্ছে কার? কবি ভক্তের। এবং এই কবিতায় চরণ হচ্ছে 30টা। মনে রাখবা যে সুফিয়া কামাল যেহেতু একজন মহিলা কবি, তো ওনার কবিতার লাইন হচ্ছে কয়টা? 30টা। কারণ মেয়েরা কিন্তু মাসে 30 দিনই কথা বলে, একদিনও চুপ থাকে না। তো যেহেতু একজন মহিলা কবির লেখা, তার কবিতার লাইন হচ্ছে কয়টা? 30টা। এবং এই কবিতায় স্তবক হচ্ছে 5টি। স্তবক মানে হচ্ছে প্যারা। এই যে এটা একটা প্যারা, 1 2 3 4 5 6। এই প্রত্যেকটা স্তবকে আবার আমাদের চরণ আছে কয়টি? 6টি। তাহলে প্রতিটি স্তবকে চরণ কয়টি? মনে রাখবা যে প্রতিটি স্তবকে চরণ হচ্ছে কয়টি? 6টি। তাহলে 5 6 কত হলো? 5 6 হচ্ছে 30। তার মধ্যে মনে রাখবা যে প্রথম দুইটা চরণ হচ্ছে কবি ভক্তের। তো কবি ভক্তকে আমরা যদি ছেলে কল্পনা করি, তো ছেলেরা দেখা যায় যে একটা লাইন বলে, মেয়েরা দুইটা বলে। ছেলেরা দুইটা লাইন বললে মেয়েরা কিন্তু 4টা লাইন বলে। তার মানে প্রত্যেকটা স্তবকের প্রথম 2 লাইন হচ্ছে কবি ভক্তের, আর পরের 4 লাইন হচ্ছে কার? পরের 4 লাইন হচ্ছে কবির। তার মানে কবি ভক্ত তার বক্তব্য 2 লাইনে শেষ করে দিছে, কিন্তু কবি এটারে পেঁচাইতে পেঁচাইতে 4 লাইন নিয়ে গেছে। তার মানে আমাদের পুরো কবিতাটা মাথায় চলে আসছে 1 মিনিটের মধ্যে। কবিতাটা সংলাপ নির্ভর কবিতা। কবিতার চরণ 30টা, স্তবক 5টা, প্রত্যেকটা স্তবকের লাইন হচ্ছে কয়টা? 6টা। 5 6 কয়টা? 30টা। এবং প্রত্যেকটা স্তবকের প্রথম 2 লাইন কবি ভক্তের, পরে 4 লাইন কবির। এবং পুরো কবিতা পড়া শেষ কার ডায়লগটা মনে রাখবে কিভাবে? সে দিয়ে যা আছে চোখ বন্ধ করে কবি, সে সারা বাকি যেগুলো অর্থাৎ আমি দিয়ে যতগুলো আছে সেগুলো সবই হচ্ছে কবি ভক্ত। এবার খেয়াল করো আমরা একটু মূল আলোচনায় যাই। সেটি হচ্ছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। তাহলে বলে এই কবিতার প্রথম উক্তিটা কার? প্রথম যে উক্তিটা সেটা হচ্ছে কবি ভক্তের। কবি ভক্ত কি বললো? বললো হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। তো হে কবি তুমি এরকম নীরব কেন, উদাসীন কেন? পৃথিবীতে তো বসন্ত চলে আসছে। তাহলে এই কবিতায় একটাই মাসের নাম আছে, সেটা হচ্ছে সরাসরি, সেটা হচ্ছে ফাগুন মাস। ফাল্গুনকে কবি বলেছেন ফাগুন। ফাল্গুন থেকে ফাগুন, এটা হচ্ছে অন্তর্ভুক্তির উদাহরণ। আর এই যে নীরব, এটাকে আমরা মনে রাখবো নি বিসর্গ রব, এটা হচ্ছে কি সন্ধি? বিসর্গ সন্ধি। তো কবি ভক্ত বলে হে কবি নীরব কেন, পৃথিবীতে বসন্ত চলে আসছে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই, তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? বসন্তের গান গেয়ে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলে। এই যে আঁখি মানে চোখ, কবির চোখ 2টা, কবি ভক্তের চোখ 2টা। যখন চোখে চোখ রেখে প্রশ্ন করে, অবশ্যই 4টা প্রশ্ন করে। তাহলে কবি স্নিগ্ধ আঁখি তুলে কয়টি প্রশ্ন করে?
কবি স্নিগ্ধ আঁখে তুলে 4টি প্রশ্ন করে। কি কি প্রশ্ন করছে? দক্ষিণ দুয়ার গেছি খুলি একটা, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি 2টা, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। তার মানে এখানে কয়টা প্রশ্ন করেছে? 4টি প্রশ্ন। তোমরা একটু মিলিয়ে দেখো। দেখো যে দক্ষিণ দুয়ার গেছে খুলি এক, তাহলে দক্ষিণ দ্বার খুলে গেছে কিনা প্রশ্ন করতেছে কাকে? কবি ভক্তকে। তার মানে দক্ষিণ দ্বার খুলে যাওয়া কি? বসন্তের বৈশিষ্ট্য। তারপর বসন্তের সময় দক্ষিণ দিক থেকে বাতাস আসে, দক্ষিণ মুখে যে দ্বার থাকে সেটা খুলে যায়। তো বলতেছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, তাহলে এই যে বাতাবি লেবুর ফুল ফোটা এটা কিসের বৈশিষ্ট্য? বসন্তের বৈশিষ্ট্য। ফুটেছে কি আমের মুকুল, তাহলে আমের মুকুল ফোটা হচ্ছে বসন্তের বৈশিষ্ট্য। দক্ষিণা সমীর মানে কি? দক্ষিণা বাতাস, তার গন্ধে মানে কি? সেই ফুলের গন্ধে, আমের মুকুলের গন্ধে হয়েছে অধীর আকুল, অর্থাৎ ফুলের গন্ধে সেটা আকুল হয়েছে কিনা, এটা হলো 4। তার মানে এখানে কবি কয়টা প্রশ্ন করলো? স্নিগ্ধ আঁখে তুলে, স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে কোমল চোখ, এই কোমল চোখ তুলে সে কয়টা প্রশ্ন করলো? 4টি প্রশ্ন করলো। অপশনে কোমল চোখ না থাকলে উত্তর হবে মায়াবী চোখ। তাহলে দেখো কবি স্নিগ্ধ আঁখে তুলে কয়টা প্রশ্ন করে? 4টা। বলো দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এটা কি বললো কবি। এবার দেখো তখন দ্বিতীয় স্তবকে এখানে কি কাহিনী? এখানে দ্বিতীয় স্তবকেও দেখো এই যে প্রথম 2টা লাইন কবি ভক্ত বলছে, পরের 4টা লাইন বলছে কে? কবি। তো কবি ভক্ত একটু আশ্চর্য হয়ে গেল, বললো যে এখনো দেখোনি তুমি? কি ব্যাপার, বসন্তের ফুল ফুটছে এখানে, তুমি এগুলো কি এখনো দেখো না, লক্ষ্য কর নাই? বলতেছে কহিলাম, কহিলাম মানে মনে রাখবা আমি কহিলাম, আর আমি মানে হলো কবি ভক্ত। বলতেছে কেমন, কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা এটা হচ্ছে একটা ব্যঞ্জন সন্ধি, উদ্যুক মনা, উন্মনা মানে উদাসীন। তুমি এরকম উদাসীন কেন? কোথা তব নব পুষ্প সাজ, সেই নতুন ফুলের সাজ কোথায়? বসন্ত আসলে তো মেয়েরা কি করে, খোপায় ফুল টুল দিয়ে একটু নতুন ফুলের সাজে কিন্তু সাজে। পুষ্প সাজ মানে হচ্ছে পুষ্পের সাজ, এটা হলো কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। পুষ্প সাজ মানে হচ্ছে পুষ্পের সাজ, কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। বলে সেই ফুলের সাজ কোথায়? এইবার কবি বলতেছে কহিল সে, সে মানে কবি, মনে রাখবা চোখ বন্ধ করে, সে মানে হচ্ছে কবি। এই কবিতায় সে দিয়ে যত কথা আছে সবই বলেছেন কবি। কহিল সে সুদূরে চাহিয়া, সুদূরে চাহিয়া কয়টা প্রশ্ন করে? চাহিয়া শব্দে 3টা বর্ণ আছে। সুদূরে চাহিয়া কবি কয়টা প্রশ্ন করে? 3টা প্রশ্ন করে। কি কি প্রশ্ন? অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? তো অলখের পাথার মানে হচ্ছে সমুদ্র, একটা গান আছে না, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই। এই পাথার মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র। তাহলে দেখো বলতেছে অলখের মানে কি? দৃষ্টির অগোচর থেকে, সেই সমুদ্র থেকে বসন্তের তরি এসেছে কিনা, বেজেছে কি আগমনী গান। তাহলে একটি গানের কথা আছে, সেটা হলো আগমনী গান। পরীক্ষার যে প্রশ্ন আসে তাহারে পরে মনে কবিতায় কয়টি গানের কথা আছে? শীতের গান নাকি বসন্তের গান? অনেকে দিয়ে আসবে বসন্তের গান, কিন্তু না, এই কবিতায় বলছে বসন্ত বন্ধনা, গান শুধু একটাই বলছে, সেটা হচ্ছে আগমনী গান। তো বলতেছে যে বসন্তের তরি সে সমুদ্র থেকে এসেছে কিনা, তার বসন্তের আগমনী গান কি বেজেছে, সে কি আমাকে দেখেছে? তাহলে দেখো এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে বলো কবি সুদূরে চাহে কয়টি প্রশ্ন করেছে? 3টি। তোমরা যদি ক্লাস থেকে সর্বোচ্চ বেনিফিটেড হতে চাও, অবশ্যই তোমরা এসএসসি যে টেক্সট বুকটা সেটা সাথে নিয়ে বসো, লাল কালি বা কালো কালি কলম হাতে নিয়ে বসো। আমি যে কথা বলে লিখছি তুমি বইয়ের পাশে লিখে রাখো, এটা সবচেয়ে বেশি কাজে দিবে। খাতায় লিখবা, খাতা হারিয়ে যাবে, মনে থাকবে না, এই জন্য বইয়ের পাশে লেখাও এটা ভালো। তো বলতেছে যে অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, অর্থাৎ সে দৃষ্টি সমুদ্র থেকে, সুদূর সমুদ্র থেকে বসন্তের তরি এসেছে কিনা, বেজেছে এক আগমনী গান, সে বসন্তের আগমনী গান বেজেছে কিনা, ডেকেছে কি সে আমাকে, সে কি আমাকে ডেকেছে, শুনি নাই রাখিনি সন্ধান, আমি তো সেটা খেয়াল করি নাই, আমি তো সেটা সন্ধান রাখি নাই। এইবার আবার কবি ভক্ত আরেকটু আশ্চর্য হয়ে যাবে তৃতীয় লাইনে। তৃতীয় লাইনে দেখো আবারও এটা হলো কবি ভক্ত প্রথম 2 লাইন শেষ করে ফেলছে, আর পরের 4 লাইন কার? পরের 4 লাইন হচ্ছে কবির। তো বলতেছে কহিলাম মানে আমি কহিলাম, আমি মানে কি? কবি ভক্ত বললো ওগো কবি রচিয়া লহনা আজও গীতি। এই না দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? মনে রাখবা অনুরোধ বোঝানো হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও আসে। তো তোমরা যারা আমাদের এই ইবিআই কোর্সে যুক্ত হবা, ইংরেজি বাংলা আইসিটি ইকোনমিক্স, অথবা ইবিআই ইংলিশ বাংলা আইসিটি, এই 3টা কোর্সে যারা যুক্ত হবা, অবশ্যই তোমরা কি করবা? শুধু এইচএসসি তে প্লাস না, তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য এগিয়ে থাকবে। এই ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসে বা এইচএসসি এমসিকিউতে আসে। যে দেখো বলতেছে রচিয়া লহনা আজও কীতি, তাহলে তুমি আজকে বসন্তের একটা গান রচনা করো না। বসন্ত বন্ধনা, দেখো বসন্তের গান বলে না, বন্ধনা মানে হচ্ছে প্রশংসামূলক গান। তব মানে তোমার কণ্ঠে শুনিয়ে মন মিনতি, তোমার কণ্ঠে বসন্তের একটা গান শুনি, এটা আমার চাওয়া, যে কবি ভক্ত আমার এটা চাওয়া। বলতেছে কহিল সে, সে মানে হচ্ছে কবি। এই কবিতায় সে দিয়ে যত কথা আছে সবই বলেছেন কবি, আর এই কবিতায় আমি দিয়ে যত কথা আছে সবই বলেছেন কবি ভক্ত। ঠিক না বেঠিক? তাহলে খেয়াল করো, কহিল সে বিদ্যু মধুসূর কি বললো?
নাই হলো না হোক এবারে, এবার না হয় আমি বসন্তের গান নাই গাইলাম, আমারে গাহিতে গান বসন্তের রানীতে বরিয়া, এবার না হয় বসন্তকে বরণ করার জন্য আমি বসন্তের গান নাই গাইলাম, রহিনী সে ভুলিনি তো এসেছে তা ফাগুনের সরিয়া। কিন্তু বসন্ত তো ভুলে নেয়, বসন্ত তো ফাগুনকে সন্তর চলে আসছে, আমি না হয় এবার বসন্তের গান নাই গাইলাম। কবি কেন গায় নাই? কারণ কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গেছে কখন? শীতের সময়। প্রকৃতিতে বসন্ত আসলে কবি মানে কিন্তু সে বসন্ত আসে নাই। এবার দেখো কহিলাম চতুর্থ স্তবক, এই দুইটা লাইন কার? এই দুইটা লাইন হলো কবি, আর এই চারটা লাইন কার? এই চারটা লাইন হচ্ছে কবি ভক্ত। তোমরা একটু কমেন্টে জানাও যে আমি একটু দ্রুত বলতেছি নাকি ঠিক আছে। যদি আমরা মূল ক্লাস আর একটু স্লো পড়াবো, আজকে জাস্ট তোমাদের একটু ধারণা দিচ্ছি। দেখো কবি ভক্ত বলল, ওগো কবি অভিমান করেছো কি তাই? মানে বসন্ত যে তোমাকে না বলে চলে আসছে, এজন্য কি তুমি অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়, যদিও বসন্ত চলে আসছে তুমি তাকে শুধু শুধু অবহেলা করলে। কহিল সে পরম হেলায়, সে মানে কে? চোখ বন্ধ করে মনে রাখবা, সে মানে হচ্ছে কবি। পরম লিখতে প লাগে, পাঁচ লিখতে প লাগে, তাহলে কবি পরম হেলা কয়টি প্রশ্ন করে? 5টি প্রশ্ন করে। কি কি প্রশ্ন? বলল বৃথা কেন? বৃথা কেন যাবে? ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাকে? ফাগুনের সময় কি শাখায় ফুল ফোটে নাই? পুষ্পারতি লবেনি কি ঋতুরাজন? পুষ্পারতি কি ঋতুরাজ বসন্তের সাজে সাজে নাই? মাধবীকুরের বুকে গন্ধ নাহি? মাধবীকুরের বুকে কি গন্ধ নাই? করে নাই অর্ঘ্য বিরোচন, সে কি ফুলের দ্বারা শুভেচ্ছায় বিনিময় বা শুভেচ্ছা নিবেদন করে নাই? শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে নাই? এই 5টা প্রশ্ন করলো কে? কবি। কি কি প্রশ্ন করলো? বলো বৃথা কেন? বৃথা কেন যাবে? সবই তো হচ্ছে। ফাগুন বেলা ফুল কি ফোটেনি শাকে? শাখায় কি ফাগুনের সময় ফুল ফোটে নাই? পুষ্পায়তী কি ঋতুরাজ বসন্তের সাথে সাজে নাই? মাধবীকুরের বুকে কি গন্ধ নাই? সে কি ফুলের দ্বারা অপবিচার মানে কি কাউকে ফুলের দ্বারা শুভেচ্ছা দিয়ে নিবেদন করে, সেটা কি করে নাই? সবই তো করছে। এবার দেখো 5ম স্তবকে, এখন এই যে কবি ভক্ত এই কথাটা শুনে হতাশ একটু বললো দেখো, আর এই 4টা লাইন, প্রথম 2 লাইন কার? কবি ভক্ত, আর পরে 4 লাইন হচ্ছে কবি। কি বললো? হোক, সবই ঠিক আছে, সবই হয়েছে, কিন্তু তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? তারপর তুমি বসন্তকে দেখলে এরকম মুখ ফিরিয়ে নাও কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? ঋতুরাজ মানে বসন্ত, এই কবিতায় এই ঋতুরাজ মানে বসন্তকে বোঝানো হয়েছে। উপেক্ষা মানে কি? অবহেলা করে কেন তুমি ঋতুরাজ বসন্তকে অবহেলা করো? বলতেছে কহিল সে সরে আসে, সে মানে কে? সে মানে হচ্ছে কবি। বললো কোহেলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর, মাঘের সন্ন্যাসী মানে শীতকাল। বললো এই কবিতায় কিন্তু শীত ঋতুর কথা কোথাও নাই। মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে। অনেক স্যার কিন্তু অনলাইনে পড়ায় যে এই এই কবিতায় বসন্ত এবং শীত 2টা ঋতুর কথা বলা হয়েছে, কখনোই না। বসন্ত ঋতুর কথা সরাসরি আছে, কিন্তু শীত ঋতুর কথা সরাসরি নাই। মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে, এটা মনে রাখতে হবে, সরাসরি শীত ঋতুর কথা উল্লেখ নাই। তো বলতেছে কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পসনে দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ শীত যেরকম স্বর্গ থেকে সন্ন্যাসীর মতো পুষ্পসনে দিগন্তের দিকে চলিতেছে, আমাকে একবারে শূন্য করে তাকে মনে পড়ে, তাকে কোনোভাবেই ভুলতে পারছি না। তো তাহারই পরে মনে কবিতা কিন্তু তাহারই পরে মানে কথাটা আছে কয়বার? একবার। এবং এখানে তাহারই পরে মানে কাকে বোঝায়? তাহারই পরে বলতে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনকে বোঝায়। আর যদি আমরা নর্মাল অর্থ মানে রূপক অর্থ দিই, তার মানে আমরা হচ্ছে এই সৈয়দ নেহাল হোসেনকে বোঝায়। নর্মাল অর্থ হচ্ছে বসন্ত ঋতুকে মনে পড়ে, শীত ঋতুকে মনে পড়ে, কোনোভাবে বলতে পারছে না। তাহারই পরে বলতে ওকে। তাহলে এই কবিতাটা তোমরা কি করবা? এই কবিতাটা প্রয়োজনে তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ আসতে পারে এই লাইনের পরের লাইন করলি বা এই লাইনের আগের লাইন করলি। খুবই চমৎকার একটা কবিতা। এই কবি নীরব কেন ফাগুন যে শেষে ধরায়, বসন্তী বরিয়ে তুমি লবণে কি তব বন্ধ নাই? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছি কুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমী তার গন্ধে গন্ধ হয়েছে গুদ্রাকুল। খুবই চমৎকার একটা কবিতা, তোমরা মুখস্থ করে ফেলবা। এবার আমরা দেখো বোর্ড বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন আমরা সলভ করব। উত্তরী শব্দের অর্থ কি? আমরা জানি উত্তরী মানে হচ্ছে কি? উত্তরী মানে হচ্ছে চাদর। কোহলি উত্তরী দলে মাঘের সন্ন্যাসী বলছেন উত্তরী মানে চাদর। বোর্ড বইয়ের প্রশ্ন। স্নিগ্ধ আঁখি মানে কি? মায়াবী চোখ। স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে মায়াবী চোখ। যদি না থাকে তাহলে দিবা কোমল চোখ। উদ্দীপকটি পড়ো। শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল, তাজমহলকে ঘিরে আছে তার জনপ্রিয় স্ত্রী মমতাজের স্মৃতি, তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্র করে তিনি সাজিয়েছেন প্রিয়তম স্ত্রীর সমাধি। এখানে দেখো নিচের কোন সেট উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে? সেটা হচ্ছে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কেন? কারণ এই যে তার স্ত্রীকে মনে পড়তেছে, সেই মনে পড়া থেকেই তার স্মৃতিকে রোমন্থন করার জন্য কিন্তু সে তাজমহল প্রতিষ্ঠা করেছে, আগ্রার তাজমহলকে, সম্রাট শাহজাহান। শাহজাহান ও সুফিয়া কামালের আচরণে ভিন্নতা থাকলে বলা যায় উভয়ই কি? স্মৃতি কাতর ও প্রেমময়। এ তার স্ত্রীর প্রতি প্রেমের জন্য সে তাজমহল নির্মাণ করছে, আর সুফিয়া কামাল তার স্বামীর প্রতি প্রেম ভালোবাসার কারণে কি করছে? স্মৃতি কাতর হয়ে এই কবিতাটা রচনা করেছেন। এবার দেখো বিগত সালের বহু নির্বাচনী প্রশ্ন। বিগত সালে বলতে আমরা বোঝাচ্ছি বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো। খেয়াল করো
কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি মানে হচ্ছে কুয়াশা, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, বলছে না কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, কুহেলি মানে হচ্ছে কুয়াশা। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মানে কোন ধরনের রচনা? সংলাপ নির্ভর রচনা। কেন? কারণ এখানে সংলাপ বিনিময় হয়েছে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে, একটা হচ্ছে কবি, একটা হচ্ছে কবিভক্ত। তাহলে পরীক্ষা যদি বলে যে তাহারই পরে মানে কোন ধরনের রচনা, এটা হচ্ছে একটা সংলাপ নির্ভর কবিতা, এবং এই কবিতাটা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ডেকেছি কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান, এখানে সে কে? সে মানে হচ্ছে বসন্ত ঋতু, অর্থাৎ বসন্ত কি আমাকে ডেকেছে? বসন্ত যে চলে আসছে, সে কি আমাকে ডাকছে? সে তো আমাকে না ডেকে চলে আসছে, আমি কিন্তু কোনো সন্ধান রাখি নাই, বলছে না ডেকেছি কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান। তাহলে কার কথা বলছে? বসন্তের কথা বলছে এখানে। নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন? অবশ্যই তাহারই পরে মানে। কেন নাট্যগুণ সম্পন্ন? নাটকের দুইটা বৈশিষ্ট্য, সংলাপ থাকে এবং সেখানে কি থাকে? চরিত্র থাকে। তাহারই পরে মানে এখানে দুইটা চরিত্র, কবি এবং কবিভক্ত, এবং এখানে সংলাপ বিনিময় হয়েছে। তাহলে এই কবিতাটা হচ্ছে কি নাটকীয় গুণ সম্পন্ন বা নাট্যগুণ সম্পন্ন একটা কবিতা, তাহারই পরে মনে। ওগো কবি অভিমান করেছি কি তাই, যদিও এসেছে তবে তুমি তারে করিলে বৃথাই। বলছে এই কবির অভিমানের কারণ কি? অভিমানের কারণ হচ্ছে ফাগুন প্রকৃতির নিয়মে চলে আসতে, মানে ফাগুন হচ্ছে তার যথারীতি নিয়মে চলে আসতে। কবিকে কিছু জিজ্ঞাসা করে নাই, কবির জন্য সে বসে থাকে নাই, এবং কবিকে সে কিছু জানায় নাই, সে কিন্তু কবিকে না বলে চলে আসছে। ঠিক আছে? তোমাদের একটা ফ্রেন্ড যে বাড়িতে, এই তুই আমার একটা ফোন দিবি না, হঠাৎ করে চলে আসলি, মানে না বলে চলে আসছে। এটাই হলো যেহেতু প্রকৃতির নিয়মে চলে আসছে, এটা হলো তার অভিমানের কারণ। তাহারে পরমাণু কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? সেটি হচ্ছে সুললিত ছন্দ। দেখবা কত চমৎকার একটা ছন্দ। হে কবি নীরব কেন, ফাগুন যে সেজ ধরায়, বসন্ত বরিয়ে তুমি লবে নাকি তব বন্ধনা। এই যে ধরায় বন্ধনায়, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দ্বার গেছে খুলি, বাতাম নিবেল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দেখো কত চমৎকার একটা সুললিত ছন্দ। এই বিষয়টি আমাদের হৃদয়কে কি করে? আন্দোলিত করে, অন্তর ছুঁয়ে যায়। তাহারই পরে মানে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? সেটি হচ্ছে উদাসীনতা। কারণ কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন যক্ষা রোগে মারা যায় 1932 সালে। তো এখন এই যে কবি যখন আসলে এই তাকে স্মরণ করে কবিতাটা লিখছে, এবং এখানে তার একটা উদাসীনতা কিন্তু বসন্ত বিমুখতা দিয়ে আসলে তার একটা উদাসীনতা বোঝানো হয়েছে। কারণ বসন্তকে দেখলে সে মুখ ফিরে নিচ্ছে কেন? কারণ তার উদাসীনতা, যেহেতু তার স্বামী মারা গেছে, সেই সুখটা তিনি এখনো কাটিয়ে উঠতে পারেন নাই। তাহারই পরে মানে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? অবশ্যই সেটি বসন্তের প্রতি, বলছে না তো বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, সরাসরি লাইন আছে বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, তোমার বসন্তের প্রতি এরকম মুখ বিমুখতা কেন? কেন তুমি বসন্তকে দেখলে মুখ ফিরে না কেন? প্রকৃতিতে যদিও বসন্ত আসছে, কিন্তু কবি মনে বসন্ত আসে নাই, কারণ কবি শীতের মধ্যে পড়ে আছে, তার যে স্বামী শীতের সময় মারা গিয়েছে। দক্ষিণ দুয়ার গেছে ফুলি চরণীতে কি বোঝানো হয়েছে? সেটা হলো কবির উদাসীনতা। দেখো প্রকৃতিতে বসন্ত আসছে, কবি যদি উদাসী না থাকতো, কবি কিন্তু দেখতো বসন্তে আসতে গাছে ফুল ফুটছে, দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে, বলতেছে দক্ষিণ দ্বার গেছে খুলে। এর মানে কি? এর মানে কবি উদাসীন, কবি খেয়ালই করেন যে দক্ষিণ দ্বার যে খুলে গেছে। কি বোঝাচ্ছে? কবির উদাসীনতা বোঝাচ্ছে। তাহারই পরে মানে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? সেটা হচ্ছে নাটকীয়তা। নর্মাল কবিতাগুলো নর্মাল ভাবে লেখা থাকে, কিন্তু এই কবিতার সংলাপ আছে, অভিনেতা অভিনেত্রী অর্থাৎ যেটা চরিত্র আছে, এই নাটকীয়তাই হচ্ছে কবিতার একটা লক্ষণীয় বৈশিষ্ট্য। তাহারে পরমাণু কবিতা কবি কাকে মাঘের সন্ন্যাসী বলছে? শীত ঋতুকে বলছে। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশনী দিগন্ধের পথে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে অবশ্যই মনে রাখবা যে এখানে মাঘের সন্ন্যাসী বলতে অবশ্যই শীত ঋতুকে বোঝানো হয়েছে, যেটা আমরা একটু আগে দাগ দিয়ে তোমাদেরকে পড়িয়েছি। তার মানে আমাদের ক্লাসগুলো করলে তোমরা এখানে শতভাগ উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তাহারে পরমাণু কবিতা কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? সেটি হচ্ছে মানব মন এবং প্রকৃতি যোগ সাদৃশ্য। কারণ প্রকৃতির সাথে একটা মানব মনের সম্পর্ক আছে। দেখবা বৃষ্টির দিন আমাদের কেমন একটা রোমান্টিক ভাব আসে, বসন্তের সময় একটা রোমান্টিক ভাব আসে, প্রচন্ড গরমের মধ্যে মেজাজ একবারে খিচখিচে হয়ে যায়। তাহলে এই কবিতার মধ্যে কিন্তু এই যে প্রকৃতিতে বসন্ত আসে, কিন্তু কবি মনে বসন্ত কেন আসে নাই? কারণ এখানে কবির যে স্বামী সৈয়দ নেহাল হোসেন শীতের সময় মারা গেছে। তো তারপরেও কিন্তু একটা বিষয় মনে রাখবে যে সবসময় প্রকৃতির সাথে একটা মানব মনের সম্পর্ক থাকে। প্রকৃতির অবস্থা ভালো থাকলে আমাদের মনও ভালো থাকে, প্রকৃতির অবস্থা খারাপ থাকলে আমাদের মনও কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। তাহারে পরমাণু কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? সেটা হচ্ছে প্রকৃতিতে। কিন্তু কবি মনে বসন্ত আসে নাই কেন? কারণ কবির মনের মধ্যে সেই শীতের রিক্ততার ছোঁয়াটা কিন্তু এখনো রয়ে গিয়েছে। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? সেটা হচ্ছে তাহারেই পরে মনে, একটি সংলাপ নির্ভর কবিতা। পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্য কোনটি? সেটা হলো কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা।
তো এটা হচ্ছে এরকম যে পুষ্য শোনো দিগন্তের পথে চলে গেছে, এটা কেন বলছে? কারণ হচ্ছে যে এই যে কবির যে প্রিয়জনটা হারাইছে সে কিন্তু তাকে ছেড়ে চলে গেছে। তো শীত ঋতুটা কি হয়েছে, সে মাঘের সন্ন্যাসীর মতো পুষ্য শোনো দিগন্তের দিকে চলে গেছে। তাহলে এখানে কিন্তু প্রিয়জন হারানো বেদনা বোঝানো হচ্ছে। তাহারই পর মানে কবিতা কবি কার সাথে অভিমান করেছে, সেটা হচ্ছে বসন্তের সাথে। বলছে না বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা, তার মানে কবি অবশ্যই কি করেছে, কার সাথে? অবশ্যই সেটা হচ্ছে বসন্তের সাথে। বসন্তের সাথে কেনই তব তীব্র বিমুখতা। এবার দেখো আমরা তোমাদেরকে একটু কথা বলবো ইবিআই 25, অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি যে কোর্স আমাদের, বা ইবিআই মানে ইবিআই যেটা ইংলিশ বাংলা আইসিটি অর্থনীতির যে আমাদের সিলেবাস, এটা আমরা একটু বলবো যে এখানে আমাদের তোমাদের এইচএসসি তে আসলে কি কি পড়তে হবে। সেখানে তোমাদের গদ্য পড়তে হবে, আমরা যদি দেখি 6টা, তার মধ্যে তোমরা চেষ্টা করবা এ প্লাস পাওয়ার জন্য 4টা বিষয় থেকে আনসার বেশি করতে। সেটা হলো অপরিচিত একটা গল্প, বিলাসী গল্প, এখানে মাসি পিসি গল্প, রেইনকোট গল্প। গল্প থেকে যদি আনসার করো তাহলে নাম্বার বেশি পাওয়া যায়, বানিয়েও কিন্তু লেখা যায়, কিন্তু প্রবন্ধ তুমি কিন্তু বানিয়ে লিখতে পারবে না, এটা একটা আমাদের ট্রিক্স। এরপরে দেখো কবিতার মধ্যে আমাদের সহজ কবিতা হচ্ছে সোনার তরী, প্রতিদান, তাহারই পরে মানে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। এই কবিতাগুলো বেশি পড়ার চেষ্টা করবা, বিদ্রোহীটা কঠিন অ্যাভয়েড করার চেষ্টা করবা, তারপরে হালকা পড়ে যাবা। এগুলো থেকে পড়লে তোমরা কিন্তু এ প্লাস পাওয়ার জন্য তোমার জন্য এটা বিষয়টা সহজ হবে। উপন্যাস, নাটক, এগুলো তো আমাদের অবশ্যই পড়তে হবে, গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে অবশ্যই আমাদের আনসার করতে হবে। এবার আমাদের ইবিআই কোর্সে বাংলা অংশ আমি যেটা যেটা পড়াবো, আমরা এখানে প্রথম পত্রে আমরা সৃজনশীল আমরা 70 এবং বহু নির্বাচনী যে 30, এই পুরো বিষয়টাই কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো। ওকে, এবং এখানে আমরা যদি তোমাদের একটু সিলেবাস পর্যালোচনা করি, 30টা যে এমসিকিউ থাকবে, গদ্য থেকে 12টা এমসিকিউ, কবিতা থেকে 12টা এমসিকিউ, উপন্যাস থেকে 3টা, এবং নাটক অংশ থেকে কয়টা? 3টা, মোট কয়টা? 30টা এমসিকিউ থাকবে। আমাদের ক্লাসগুলো করলে এবং আমরা যে বিগত প্রশ্নগুলো পড়াবো, ইনশাআল্লাহ তুমি 30টা প্রশ্নে আশা করি ইনশাআল্লাহ তোমরা কমন পাবে, বা তোমাদের কমনের আঙ্গিকে তোমরা আনসার করতে পারবে। এবার সৃজনশীলের মধ্যে দেখো মোট 11টা প্রশ্ন থাকবে 10 নম্বর করে, কিন্তু 11টার মধ্যে তোমাদের আনসার করতে হবে 7টা। গদ্য থেকে তোমাকে 4টা আনসার করতে হবে, কবিতা থেকে 4টা, এবং মনে রাখবা এখানে 4টা থেকে তোমাদের উত্তর করতে হবে কয়টা? ন্যূনতম 2টা। পদ্য থেকে ন্যূনতম কয়টা? 2টা। উপন্যাস থেকে ন্যূনতম 1টা, নাটক থেকে ন্যূনতম 1টা। কিন্তু এখানে 2 2 4 আর 2 কত? 6 হলো, কিন্তু মোট গিয়ে কিন্তু তোমার আবার কয়টা করতে হবে? তোমার 7টা বানাইতে হবে। অর্থাৎ গদ্য বা পদ্য যে কোনো একটা অংশ থেকে তোমাকে 3টা আনসার করতে হবে, তাহলে মোট কয়টা হবে? 7। 7 10 কত হবে? 70। তো এখানে আরেকটা বিষয়, জ্ঞানমূলক হচ্ছে 1 নাম্বার থাকবে, অনুধাবনমূলক 2 থাকবে, প্রয়োগমূলক থাকবে 3 নম্বর, উচ্চতর দক্ষতা এখানে কিন্তু 4 থাকবে। প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমরা ক্লাসে বুঝিয়ে দেব। জ্ঞানমূলক তুমি 1 লাইনে শেষ করতে পারো, অনুধাবনমূলক তুমি 2টা প্যারায় শেষ করতে পারো, প্রয়োগমূলক যেহেতু 3 নাম্বার 3টা প্যারায় তুমি শেষ করতে পারো, এবং উচ্চতর দক্ষতাকে তুমি অবশ্যই 4টা প্যারায় শেষ করার চেষ্টা করবে। এবার আমাদের ব্যাকরণ অংশ খুবই মজার বিষয়। এখানে কিন্তু ব্যাকরণ আমাদের 30 নাম্বার। উচ্চারণের নিয়ম, উচ্চারণের নিয়ম লিখতে গেলে তুমি নাম্বার পুরোপুরি পাবা না, এই জন্য সরাসরি উচ্চারণটা লিখে দিয়ে আসবা। বানানের নিয়ম যদি তুমি লেখো, রস্বইকার ব্যবহারে 5টি নিয়ম, নাম্বার সেখানে কম পাওয়ার সম্ভাবনা আছে। সরাসরি বানান শুদ্ধ দিয়ে আসলে নাম্বার তুমি 5-এ 5 পাবা। ব্যাকরণের শব্দ শ্রেণী তুমি যদি কি করো, প্রশ্ন লিখো, নাম্বার কম পাবা, কিন্তু যদি তুমি ব্যাস বাক্য সহ সমাস চিহ্ন করে দিয়ে আসো, সেখানে কিন্তু তুমি নাম্বার অবশ্যই বেশি পাবে। তো এভাবে বাক্য তত্ত্ব তুমি যদি 5টা বাক্য রূপান্তর বা 5টা বাক্য শুদ্ধ করে দিয়ে আসো, সেই নিয়ে তুমি 5-এ 5 পাবে। এবার নির্মিতি যে 70, তার মধ্যে পারিভাষিক শব্দ আনসার করবা কেন? অনুবাদ থেকে আনসার করে তুমি কখনোই 10-এ 10 পাবা না। এই জন্য বিগত সালে পারিভাষিক শব্দের এবং আমরা আরো কিছু সম্ভাব্য সাজেশন তোমাদেরকে কি করব, পিডিএফ দিয়ে দিব। এখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পড়বে যে কোনো বোর্ডে। পাশাপাশি দিনলিপি লিখন বা প্রতিবেদন, প্রতিবেদন লেখলে অবশ্যই নিয়মগুলো জানতে হবে তোমার, না হলে তুমি দিনলিপি লিখতে পারো। আর বৈদ্যুতিন চিঠি তুমি যদি আবেদন পত্র লিখো, তাহলে তুমি 100% এখানে পরিপূর্ণ নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে, সময় কম লাগবে, পত্র লিখতে অনেক সময় লাগবে, সুতরাং তোমরা আবেদন পত্র দেওয়ার চেষ্টা করবে। সারাংশ সারমর্ম যদি তোমরা না পারো, ভাব প্রসারণ যদি তুমি তোমার একটু অর্থটা জেনে নিজের আইডিয়া থেকে দিয়ে আসো, এখানে কিন্তু নাম্বার পাওয়ার সুযোগ আছে। সংলাপ বা খুদে খুদে বার্তা, যেগুলা এই খুদে গল্প, এগুলা থেকে একটা আনসার করবা। প্রবন্ধ নিবন্ধ অবশ্যই, রচনা যদিও 5টা বিকল্প থাকবে, রচনা কোনোভাবে ছেড়ে আসা যাবে না, কারণ এখানে 20 নাম্বার। বানিয়ে লিখলে তুমি 10 পাবা, কিন্তু ভালো লিখলে এখানে কিন্তু 15-16 পাওয়ার একটা সুযোগ আছে। সুতরাং বাংলায় এ প্লাস পাওয়া কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। তো দেখো ইবিআই কোর্সে আমাদের মোট ক্লাস থাকবে, যেটা বাংলা, আমাদের বাংলা ইংলিশ আইসিটি 100টা ক্লাস থাকবে,
বাংলা, ইংলিশ, আইসিটি এবং ইকোনমিক্স যাদের হচ্ছে মানবিকের, তাদের কিন্তু 130+ ক্লাস থাকবে। এখানে দেখো বাংলা মোট ক্লাস থাকবে 32টা এবং মোট ক্লাস টেস্ট হবে 32টা। তোমরা লিংকে ক্লিক করে পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে সুপার টেকনিক সহ পিডিএফ সরবরাহ। আমরা কিন্তু পিডিএফ এ শুধু যে আমরা আলোচনা দিব তা না, আমরা বিগত বোর্ডের প্রশ্নগুলো সলভ দিয়ে দিব এবং তোমরা এখানে টেকনিক সহ যে তুমি নিজে নিজে পড়ে বুঝতে পারবে। কিন্তু তারপরেও প্রত্যেকটা ক্লাস তোমার করা উচিত এবং ক্লাসগুলো আমাদের তোমরা দেখতে পাচ্ছ, আমি নিজে এখনো কিন্তু ডিজিটাল স্মার্ট বোর্ডে নিচ্ছি। তো আমাদের প্রত্যেকটা ক্লাস ডিজিটাল স্মার্ট বোর্ডে হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত সরবরাহ করা হবে। এবং আমরা আজকে যেরকম বোর্ড প্রশ্ন সলভ করলাম এরকম বোর্ড প্রশ্ন সলভ করব এবং আমাদের ডিসকাশন গ্রুপও কিন্তু থাকবে, যেখানে সরাসরি তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করার সুযোগ পাবে। আমরা কিন্তু এখানে টিচাররা যুক্ত থাকবো মডারেটর হিসেবে। ওকে, তো এখানে আমরা যে বিষয়গুলো এগুলো বললাম তোমাদেরকে, এই সাহিত্য পাঠটা আমরা তোমাদেরকে পড়াবো, আমরা সহপাঠ পড়াবো। তো আমরা এই যে আমাদের কোর্স প্ল্যানগুলো দেওয়া আছে, লেকচার 1 এ আমরা কি পড়াবো, লেকচার 2 এ কি পড়াবো, প্রত্যেকটা এখানে দেওয়া আছে তোমাদেরকে। আমাদের এই কোর্সের অর্থাৎ ইংলিশ, বাংলা, আইসিটি, অর্থনীতি কোর্সের কোর্স ফি হচ্ছে 2400 টাকা। তো এখানে তোমরা 50% ছাড়ে 1200 টাকা কি হইতে পারবা, ভর্তি হইতে পারবা। আর যারা হচ্ছে শুধু তোমরা বাংলা, ইংলিশ এবং আইসিটি, এইটা আমাদের কোর্স ফি হচ্ছে কত টাকা, 1000 টাকা। 1000 টাকায় কিন্তু তোমরা ভর্তি হতে পারবা। এখানে আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না। এটার মধ্যে তুমি ক্লাস পাবা, পিডিএফ এবং আমাদের সাথে তোমরা পরীক্ষা দিতে পারবা এবং ডিসকাশন গ্রুপে তোমরা যুক্ত হবা। তো আমাদের যে ফোন নাম্বার 015-1921-1921, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাল। তো যাই হোক, নাম্বারটা সহজে মনে থাকবে। তো এই নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেটে কিন্তু পার্সোনাল নম্বর যেহেতু, তার মানে সেন্ড মানি করতে হবে। তোমরা যদি সেন্ড মানি করে দাও, তাহলে সেন্ড মানি করার পরে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তো এই যে 015-1921-1921, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি তোমরা কি করো, জাস্ট একটা মেসেজ দিয়ে জানিয়ে দাও, সাথে সাথে কিন্তু তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে এবং তোমাদেরকে পড়ার জন্য পিডিএফ বলে দিয়ে দেওয়া হবে। তো আশা করি যে তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাআল্লাহ প্লাস করার পাশাপাশি তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে থাকবা। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে এইচএসসি টু অ্যাডমিশন। তো সবার জন্য অনেক শুভকামনা। আমি আমিন ইসলাম মিলন স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে তোমাদের সাথে কথা অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকো এবং অবশ্যই পড়াশোনার সাথে থাকো। দেখা হবে আমিনুল স্যারের সাথে বাংলা ভাষা ও সাহিত্যের পথে। ধন্যবাদ।